গোলাপি রঙের শিফনের শাড়িটা গায়ে জড়িয়ে ঘরের বাইরে আসতেই শাশুড়ি মা বললেন, এই শাড়িটা তোমার শ্বশুর আমার জন্য কিনে এনেছিল। মানিক জোরাজুরি করে আমার কাছ থেকে নিয়ে এসেছে, বলল তোমার জন্মদিনে উপহার দিতে হবে। আমাদের আমলে এসব জন্মদিন টন্মদিন ছিল না, এসবের কিছু বুঝিও না। অপ্রস্তুত ভঙ্গিতে শাশুড়ি মায়ের মুখের দিকে তাকালাম, তিনি বেশ সহজ চোখে তাকিয়ে আছেন। লজ্জিত গলায় বললাম, ও আসলে আমি জানতাম না এই শাড়িটা আপনার, এক্ষুনি খুলে রাখছি, ধুয়ে তারপর আপনার ঘরে দিয়ে আসবো। তিনি মাথা দুলিয়ে ঘরে চলে গেলেন, যার অর্থ হ্যাঁ হতে পারে আবার নাও হতে পারে। মাসখানেক হতে চললো মানিকের সাথে আমার বিয়ে হয়েছে। মানিক বেশ ভালো বেতনে চাকরি করে, শ্বশুর মশাই এখনো রিটায়ার্ড হননি। ঘরে বাইরে মিলিয়ে 4 জন মানুষ, সংসারের অভাবের ছোট ফোটাও নেই। স্বামী শ্বশুর প্রায় সময়ই বাইরে থাকেন, শাশুড়ি মাও বেশ চুপচাপ, কম কথা বলেন, সারাদিন ঘরে বসে থাকেন, মাঝে মধ্যে সেলাই করেন। গতকাল আমার জন্মদিন ছিল, কথার ছলে মানিককে জন্মদিনের কথাটা বলে ফেলেছিলাম। সে উঠে গিয়ে 2টো কাগজের ফুল আর এই শাড়িটা এনে দিয়ে বলল, তোমার জন্য জন্মদিনের উপহার। তখন যতটা ভালো লেগেছিল এখনকার খারাপ লাগাটা তার চেয়ে 1000 গুণ বেশি। চোখ জ্বালা করছে, চোখে পানি আসার আগে এমন করে চোখ জ্বালা করে। ঘরে এসে কাপড় বদলে নিলাম, শাড়িটা শাশুড়ি মায়ের হাতে দিয়ে বললাম, আম্মা এই যে আপনার শাড়ি। তিনি মাথা দোলালেন আর বললেন, এমন শাড়ি পরার বয়স কি আমার আছে নাকি? ওটা তুমি তোমার কাছে রেখে দাও, খুললে কেন? ভালোই তো লাগছিল, গোসল করে পরে নিও, মানিক দেখলে খুশি হবে। কি বলবো বুঝতে পারলাম না, শাড়িটা নিয়ে এসে আলমারিতে রেখে দিলাম। পরতে রুচি হলো না। রাতে শোবার সময় মানিক বলল, মা কি তোমায় কিছু বলেছে? আমি বললাম, না তো, মা আবার কি বলবেন? তিনি বললেন, না কিছু না, এমনিতেই সারাদিন মায়ের সাথে থাকো, কখন কি বলে বসে তাই জিজ্ঞেস করছি। তারপর আমি বললাম, না না আম্মা আমায় কিছু বলেননি, উনি তো তেমন কথাই বলেন না, সারাদিন ঘরে বসে থাকেন, অনেক চুপচাপ। মানিক স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, কাল এক জায়গায় যেতে হবে, সকাল সকাল তৈরি হয়ে থাকবে কেমন? আমি বললাম, কোথায় যেতে হবে? মানিক বলল, আব্বার এক বন্ধু আমাদেরকে ওনার বাসায় দাওয়াত করেছেন, বাড়ির সবাইকে যেতে বলেছেন। আমি অল্প হাসলাম। পরদিন বের হওয়ার সময় খেয়াল করলাম শাশুড়ি মা তৈরি হননি, হালকা কালচে বাদামি রঙের শাড়িটা পরে খাটের উপর বসে আছেন। মানিকের কাছে জিজ্ঞেস করতেই বলল, মা এসব দাওয়াতে যায় না। শুধু দাওয়াত কেন, সে কোথাও যায় না, সারাক্ষণ ঘরে বসে থাকে। সেদিনের আয়োজন ভালো ছিল। শ্বশুরের বন্ধু শাশুড়ি মায়ের কথা জিজ্ঞেস করতেই শ্বশুর বললেন, ওর শরীরটা ভালো নেই, এজন্যই আসতে পারেনি। এতটুকুই নয়, শুধু বাড়িতে কেউ বেড়াতে এলেও শাশুড়ি মা তাদের সাথে কথা বলেন না, সারাক্ষণ রান্নাঘরে বসে নানান পদের রান্না করেন। 2 দিন আগে মানিকের ফুফু এসেছিলেন, শাশুড়ি মা এক বাড়িয়ে খাবার বেড়ে দিতে গেলে তিনি বললেন, থাক থাক, তোমার কিছু করতে হবে না, এমনিতে তোমার কাণ্ডজ্ঞান কম, কাকে কি দিয়ে ফেলবে, আমার ছেলে মেয়েরা সবকিছু খায় না। আমি বেশ বিরক্ত গলায় বললাম, কে কি খায় সে কথা কি আপনার ছেলে মেয়েরা বলতে পারে না নাকি? ওরা বোবা, ওরা বলতে না পারলেও আপনি তো বলে দিতে পারতেন। ভদ্রমহিলা তেতে উঠলেন। তিনি বললেন, হ্যাঁ রে মানিক, তোর বউ তো বেশ ঠোঁট কাটা, মুখে কিছুই আটকায় না, বড় ছোট সম্মান দিতে জানে না। আমি কিছু বলবো তার আগে মানিক আমায় থামিয়ে দিল। নরম গলায় বলল, ফুফু তুমি কিছু মনে করো না, ও শহরে থেকে পড়াশোনা করেছে তো, ওখানকার নিয়ম কানুন একটু আলাদা। তিনি মুখ বেঁকিয়ে খেতে শুরু করলেন। মানিক অন্যরকম চোখে আমার দিকে তাকালো, তার চোখের ভাষা পড়তে পারলাম না। সত্যি বলতে ওনার কথাগুলো আমার একটুও ভালো লাগেনি। শাশুড়ি মা সকাল থেকে রান্নাঘরে ছিলেন, নিজের হাতে সবকিছু করেছেন, আমাকেও ধরতে দেননি, বলেছেন সবাই তার হাতের রান্না খেতে পছন্দ করে। এত কষ্টের পরে এমন ব্যবহার তার প্রাপ্য ছিল না। এ বাড়িতে আসার পর থেকেই খেয়াল করছি শ্বশুর আব্বু ও শাশুড়ি মায়ের সাথে কেমন অদ্ভুত ব্যবহার করেন। কথায় কথায় ওনার ভুল ধরেন, ঝাড়ি না দিয়ে কোনো কথা বলতে পারেন না। মানিকও অনেকটাই তাই। আড়ালে আবডালে শাড়ির ব্যাপারটা নিয়ে মাকে বেশ কয়েকবার শাসিয়েছে। শাশুড়ি মা আমায় ডেকে নিয়ে বলেছেন, তুমি মানিককে শাড়ির কথা কিছু বলোনি তাই না? সে আমি বেশ ভালোই বুঝতে পেরেছি, ওই কথা বললে ছেলে আমার সাথে এত ভালো ব্যবহার করতো না। সেদিন আমি তার কথার জবাব দিতে পারিনি, ফেল ফেল করে তাকিয়েছিলাম। বাপ ছেলের সংসারে তার অবহেলা অনাদর বেশ ভালোই নজরে পড়তো, যেন তিনি বাইরের লোক, পরিবারের মাঝে তার কথা বলা সাজে না। কিছু বলতে গিয়েও বলতে পারতাম না, কোথায় যেন আটকে যেতাম। সন্ধ্যা নেমে গেছে অনেকক্ষণ, হালকা হালকা বৃষ্টি পড়ছে, শীতে কাঁপছি। দুপুরের দিকে বাথরুমে পিছলে পড়ে গিয়েছিলাম, বাম পায়ে খুব ব্যথা পেয়েছি, জ্বর জ্বর লাগছে। হঠাৎ পায়ে কারো হাতে স্পর্শ পেয়ে হুড়মুড়িয়ে বিছানায় উঠে বসলাম। ব্যস্ত গলায় বললাম, আম্মা আপনি একই পায়ে হাত দিচ্ছেন কেন? শাশুড়ি মা সরল গলায় বললেন, গোড়ালিটা ফুলে গিয়েছে, রসুন তেল গরম করে এনেছি, মালিশ করলে আরাম লাগবে। আমি বললাম, না না আম্মা, এসবের দরকার নেই, মলম লাগিয়েছি, ঠিক হয়ে যাবে। তিনি কথা শুনলেন না। পায়ে তেল মালিশ করতে করতে বললেন, তোমরা আজকালকার মানুষ এসব টোটকা বুঝবে না, শিখেছে তো ওই মলম, তা ব্যথা কি কমেছে? আমি মাথা দুলিয়ে না বললাম। শাশুড়ি মা বললেন, তাহলে একটু চুপচাপ বসো, এখন তেল মালিশ করে দিচ্ছি, রাতে শোবার আগে চুন হলুদ গরম করে দেব, দেখবে এক রাতেই ব্যথা কমে গিয়েছে। আমি বললাম, থাক না আম্মা, আপনার এত কষ্ট করতে হবে না। তিনি মাথা দুলিয়ে হাসলেন। আমি সরু গলায় বললাম, আচ্ছা আম্মা আপনাকে একটা প্রশ্ন করি। তিনি বললেন, প্রশ্ন? হ্যাঁ বলো, কি বলবে? আমি বলতে শুরু করলাম, আপনি কোথাও যেতে চান না কেন? সেদিন আব্বুর কলিগা আমাদের সবার দাওয়াত দিয়েছিল, আপনি গেলেন না, বাড়িতে কেউ আসলেও তেমন একটা কথাবার্তা বলেন না, আমার সাথেও কথা বলেন না, আপনার কি কথা বলতে ভালো লাগে না? তিনি মলিন হাসলেন, অন্যরকম গলায় বললেন, আসলে কার সাথে কিভাবে কথা বলতে হয়, কি কথা বলতে হয় তা আমি জানি
জানি না, এজন্যই তোমার শ্বশুর আমাকে কোথাও নিয়ে যেতে চান না। পাছে আমি কিছু বলে ফেললে তার মান সম্মান নষ্ট হবে। এই তোমার কথাই ধরো, ওই শাড়িটার কথা কিভাবে বলে ফেলেছিলাম। পরে অবশ্য বুঝতে পেরেছিলাম ওভাবে বলা উচিত হয়নি। মাফ চাইবো চাইবো করে আর তাও হয়ে ওঠেনি। তুমি আমার মেয়ের মতোই, মেয়ের কাছে মাফ চাইবো একটু লজ্জা লজ্জা লাগে। আমি বললাম, সমস্যা নেই আম্মা, আমি কিছু মনে করিনি। তারপর তিনি বলতে শুরু করলেন, ছোটবেলা থেকে আমি একটু বোকাশোকা ধরনের, কথা বলতে খুব পছন্দ করি। বাচ্চা বয়সে মানে যতটা মনে আছে আর কি, খুব কথা বলতাম। সবাই আমার কথা শুনে হাসতো, ভাবতাম ওরা বোধহয় আমার কথা শুনে খুশি হচ্ছে। আমিও খুব বাড়িয়ে বাড়িয়ে বলতাম, লোকের হাসি দেখতে ভীষণ ভালো লাগতো। একদিন মা খুব বকা দিলেন, বললেন বলদের মতো এত কথা বললে আমার বিয়ে হবে না। বাইরে লোকের সাথে মেলামেশা বন্ধ করে দিলেন। ঘরে বসে একা একা পুতুল খেলতাম, পুতুলের সাথে কথা বলতাম। বাইরে যেতে খুব ইচ্ছে করতো, সাহস হতো না। বাবা ভীষণ রাগী মানুষ ছিলেন, ওনার ভয়ে কাটা হয়ে থাকতাম। এরপর তোমার শ্বশুরের সাথে বিয়ে হলো, ভাবলাম এবার বুঝি আমার কথা বলার মানুষ হলো, কিন্তু না, তা আর হয়নি। তোমার শ্বশুর খুব মাপা মানুষ, বেশি কথা শুনতে পারতেন না। সারাদিন অফিস শেষে বাড়িতে ফিরতেন, আমি কিছু বললেই রেগে যেতেন। গুছিয়ে কথা বলতে পারি না, ভার বুদ্ধি নেই, তাই আমাকে ওনার সাথে কোথাও নিয়ে যেতে চাইতেন না। শাশুড়ি ননদও তাই বলতো। মানিক যখন ছোট ছিল তখন ওর সাথে অনেক কথা বলতাম, তাতেও তোমার শ্বশুর রেগে যেতেন, বলতেন ছেলেটাও আমার মতো বলদ বানাতে চাইছি। তারপর থেকে কথা বলা কমিয়ে দিয়েছি, তবুও মাঝে মধ্যে নানান কথা বলে ফেলি। বড় হওয়ার সাথে সাথে মানিক তার বাবার মতো হয়েছে, আমার কথা শুনতে পারে না। কি আর করার বলো, বোকা মানুষের কথা কেউ শুনতে চায় নাকি। শাশুড়ি মার কথা শুনে কখন চোখ ভিজে গিয়েছে বুঝতে পারিনি। শাশুড়ি মা আমার চোখের পানি দেখে ভীষণ লজ্জায় পড়ে গেলেন। তিনি নরম গলায় বললেন, এই দেখো কি সব কথা বলে তোমায় কাঁদিয়ে দিলাম। সমস্ত জড়তা উপেক্ষা করে ওনাকে জড়িয়ে ধরলাম, ফুপাতে ফুপাতে বললাম, এতটা কষ্ট সহ্য করার পরেও এখানে থেকে গিয়েছেন আম্মা। উনি আমার মাথায় হাত বুলিয়ে দিলেন, অসম্ভব কোমল গলায় বললেন, কেদো না মা, স্বামী, সংসার, সন্তান, টাকা পয়সা, গয়না, ভালো খাবার সবকিছুই আমার আছে, সবকিছু পেয়েছি, শুধু মন খুলে কারোর সাথে কথা বলতে পারিনি। কারোর সাথে কথা বলতে গেলেই হয় হেসে ফেলতো, নয়তো ভীষণ রেগে যেত। তুমি আর কেঁদো না, কাঁদছো কেন? কান্নার মতো কি বলেছি আমি? এভাবে কাঁদলে মানিক এসে ঝামেলা শুরু করবে। আমি বললাম, করবে না আম্মা, আর কখনো কেউ আপনার সাথে ঝামেলা করবে না, আমি সবাইকে বলে দেব, কেউ করবে না। শাশুড়ি মা বোধহয় কাঁদছেন, কাঁধের উপর কয়েক ফোঁটা পানি পড়লো। কিছু মানুষ জন্মগত ভাবে অতি সরল, কেউ অসচেতন, কেউ আবার নিজে যা ভাবে তাই বলে ফেলে। অন্যরা যে এতে কষ্ট পেতে পারে এটা ভাবে না। চারপাশে রূঢ়, স্বার্থপর বা উদাসীন আচরণ দেখে বড় হলে সে মানুষটা বুঝতেই শেখে না কোথায় কিভাবে কথা বলতে হয়। এই সমস্যাটাকে সামাজিক বুদ্ধির অভাব বা আবেগিক বোধের ঘাটতি বলে। খুব যত্ন করে কারোর সাথে কথা বললে, তাকে সবার সাথে মিশতে দিলে একটা সময় মানুষটা ঠিক হয়ে যায়। অথচ এই মানুষটা কারোর সাথে মন খুলে কথা বলতে পারেননি। নিজের পরিবার, স্বামী, সন্তান কেউই তাকে বুঝতে চায়নি। অবহেলা, অযত্নে ফেলে রেখেছে ঘরের কোনায়। সামান্য কিছু ভুল বলে ফেললেই চোখ রাঙিয়ে শাসিয়ে দিয়েছে। সত্যিই মানুষের জীবন কত অদ্ভুত, সুখের নৌকায় কোথায় ছিদ্র দূর থেকে বোঝাই যায় না। এই গল্পটি এখানেই শেষ। সম্পূর্ণ গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।